রাজ্য রাজনীতির এই মুহূর্তের সবথেকে আলোচিত বিষয় হলো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একটি রায়। গত সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রাজির ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে রায়টি আসছে, সেই রায়ে বাতিল হয়েছে 2016 সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহ গ্রুপ সি, গ্রুপ ডি এর সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। চাকরি হারিয়েছেন 25,753 জন মানুষ। 282 পাতার এই রায়ে আরও বলা হয়েছে যে 2016 সালের এসএসসির প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে যারা চাকরি পেয়েছিলেন বা যারা ব্ল্যাঙ্ক ওএমআর বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের সম্পূর্ণ বেতন বার্ষিক 12% সুদসহ ফেরত দিতে হবে। সময় দেওয়া হয়েছে 4 সপ্তাহ। জেলা স্কুল পরিদর্শককে জানাতে হবে, জেলা শাসককে, যে এই বেতনটা ফেরত দেওয়া হয়েছে কিনা। এছাড়াও মানবিক কারণে চাকরি থাকবে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের। এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত ওএমআর সিটের কপি এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে। পাশাপাশি এই মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই। এছাড়াও বলা হয়েছে যে অতিরিক্ত পদ বা সুপারনিউমেরিক পদ যেগুলো তৈরি করা হয়েছিল, তাদেরকে বা সংশ্লিষ্ট দপ্তরের যারা এই পদ তৈরির সময় যারা ছিলেন, তাদেরকে যদি চায় তাহলে সিবিআই তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। এছাড়াও জানানো হয়েছে যে লোকসভা ভোট শেষ হওয়ার 15 দিন পরে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসিকে, এবং এই সিবিআই যে তদন্ত চালিয়ে যাবে তার জন্য সময় দেওয়া হয়েছে 3 মাস। 3 মাসের মধ্যে তদন্ত শেষ করে সংশ্লিষ্ট কোর্টে সিবিআইকে রিপোর্ট করতে হবে। আলোড়ন ফেলে দেওয়া হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায় একদিকে যেরকম ঐতিহাসিক, অন্যদিকে বিতর্কিত এই কারণে, কেননা যে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে 19,000 মানুষ এরকম বলছে যে তারা বৈধ উপায়ে চাকরি পেয়েছেন। কিন্তু আবার প্রশ্ন হচ্ছে যে হাইকোর্ট কেন এরকম একটা সিদ্ধান্তে আসলো। যে হাইকোর্টের তরফ থেকে যে কারণগুলো দেখানো হয়েছে তার মধ্যে 17টা কারণ দেখানো হয়েছে, যে 17টি কারণ দেখিয়ে এই পুরো নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে। যে 17টি কারণের মধ্যে কয়েকটি আমি এখানে তুলে ধরছি। যেরকম হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে ওএমআর সিট স্ক্যান এবং মূল্যায়ন করার জন্য এসএসসির তরফ থেকে নাইসা নামে একটি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছিল, যেটা নিয়ম অনুযায়ী 14 নম্বর এবং 16 নম্বর নিয়মকে ভায়োলেট করে। এছাড়াও নাইসা এই ওএমআর সিট স্ক্যান করার জন্য অন্য একটি সংস্থাকে বরাদ দিয়েছিল, যেটাও কিন্তু বেআইনি উপায় হয়েছিল। এছাড়াও প্যানেলের নাম না থাকা অনেক ব্যক্তি চাকরি পেয়েছেন। ব্ল্যাঙ্ক ওএমআর সিট বা সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়েছেন। এসএসসির তরফ থেকে যে ওএমআর যেগুলোকে নষ্ট করা হয়েছিল, তার যে একটা মিরর ইমেজ যেটা এসএসসির ওয়েবসাইটে আপলোড করার কথা, সেটাও করা হয়নি। এছাড়া অযোগ্য ব্যক্তিদের চাকরি দেওয়ার জন্য যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছিল, যেটাকে সুপারনিউমেরিক পদ বলা হয়। এরকম 17টি কারণ দেখিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সুপারনিউমেরিক পোস্টটা আসলে কি। দেখুন, তথ্য অনুযায়ী 2016 সালের যে এসএসসির শিক্ষক নিয়োগ করা হয়েছিল, সেখানে শূন্য পদ ছিল 24,740টি, কিন্তু নিয়োগ হয়েছিল 25,753 জন। মানে কিছু অতিরিক্ত পদ যেটা রাজ্য সরকারের তরফ থেকে জেনারেট করা হয়েছিল। এবং ডেটা অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় যে প্রস্তাবপত্র পাঠানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেখানে নবম দশমের জন্য ছিল 1,932টি, একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য 247 জন শিক্ষকের অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল, গ্রুপ সি এর জন্য 1,102টি, এছাড়া গ্রুপ ডি এর জন্য 1980টি অতিরিক্ত পদ, শারীরশিক্ষা এবং কর্মশিক্ষায় মোট 1,600টি অতিরিক্ত পদ তৈরির কথা বলা হয়েছে। তো এই যে অতিরিক্ত পদগুলো তৈরি করা হয়েছিল, এদের নাম কিন্তু এসএসসির প্যানেলে ছিল না। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্য, এসএসসি এবং পর্ষদ। এসএসসির তরফ থেকে যেটা বলা হচ্ছে, এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার একটি বিবৃতিতে জানিয়েছেন যে তিনি এর আগে হাইকোর্টকে 3টে হলফনামায় অযোগ্য প্রার্থীদের তালিকা দিয়েছেন। প্রায় 5,300 জন অযোগ্য প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছে। 3টে হলফনামা যেটা দেওয়া হয়েছিল ডিসেম্বরের 13 তারিখে, ডিসেম্বরের 18 তারিখে এবং ডিসেম্বরের 20 তারিখে। সেখানে তিনি সমস্ত পরিসংখ্যান তুলে ধরেছিলেন যে কতজন অযোগ্য প্রার্থী রয়েছে। তো শেষ পরিসংখ্যান অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে একাদশ, দ্বাদশের ক্ষেত্রে ওএমআরের সমস্যা ছিল 771 জনের। এছাড়া র্যাঙ্ক জাম্পিংয়ের যে সমস্যাটা হয়েছিল একাদশ, দ্বাদশের ক্ষেত্রে, সেখানে সংখ্যাটা ছিল 39 জনের। তাদের নাম এবং রোল নম্বর সহ জমা দেওয়া হয়েছিল। এছাড়াও
783 জন গ্রুপ সি কর্মীর যে সুপারিশপত্র দেওয়া হয়েছিল সেখানে সমস্যা ছিল। রাজ্য রাজনীতিতে এই রায় আলোড়ন সৃষ্টি করেছে। দেখুন, 19,000 যে যোগ্য চাকরি প্রার্থী আছে তারা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে ধর্মতলায় বা শহীদ মিনারের পদদেশে তারা আন্দোলন শুরু করেছেন। অন্যদিকে বিরোধীরা একযোগে শাসক দলকে আক্রমণ করছেন। প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2021 সালে যার এজলাসেই প্রথম এই এসএসসির মামলা শোনা হয়েছিল, যার একটার পর একটা রায় রাজ্য শাসক দলের অস্বস্তি যথেষ্ট বাড়িয়েছিল, আর সেই বিজেপি নেতা, বর্তমানে তিনি বিজেপির ক্যান্ডিডেট, তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। অন্যদিকে বিরোধী বাম এবং কংগ্রেস একই সাথে মুখ্যমন্ত্রীকে বা শাসক দলকে আক্রমণ করেছেন। তো সব মিলিয়ে যে পরিস্থিতি যাচ্ছে সেটা কিন্তু তৃণমূলের জন্য বা রাজ্যের শাসক দলের জন্য একদমই প্রতিকূল। যেভাবে তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতা এই শিক্ষা দুর্নীতি মামলায় জেলে আছেন, যেরকম পার্থ, মানিক, জীবন কৃষ্ণ থেকে শুরু করে মাঝারি নেতা কুন্তল, শান্তনুর মতন, অয়নশীলের মতন নেতারা, এবং অন্যদিকে এরকম একটা রায় যেটা কিন্তু লোকসভা ভোটের আগে তৃণমূলকে যথেষ্ট চাপে রাখবে। তো এই পরিস্থিতিতে মাঠে নেমেছেন বা ময়দানে নেমেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ। প্রথমেই তিনি যেটা জানিয়েছেন যে এই রায় সম্পূর্ণ বেআইনি এবং এই রায়কে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। সাথে সাথে তিনি 26,000 যে চাকরিহারা পরিবার তাদের পাশে দাঁড়িয়েছেন। শ্রম আইন অনুযায়ী তাদেরকে সবাইকে এপ্রিল মাসের বেতন দেওয়া হবে এবং এও জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টে যতদিন মামলা চলবে ততদিন বেতন বন্ধ হবে না। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে গত বুধবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলাটি গ্রহণ করা হয়েছে এবং শুনানির দিনক্ষণ ধার্য করা হয়েছে আগামী 29শে এপ্রিল সোমবারে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলাটি শোনা হবে এবং সঙ্গে থাকবেন বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। দেখুন, যে যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছেন তারা যাতে চাকরি ফেরত পায় এটা আমরাও চাই, এবং তাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সংগঠন, যেরকম ABTA থেকে শুরু করে একাধিক রাজনৈতিক দল, এবং রাজ্য সরকার বারবার বলছে যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি তারা ফেরত পাবে। এই মামলার পরবর্তী আপডেট কী হয় সেটা নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা ফিরে আসবো পরবর্তী আপডেট নিয়ে। আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের দিকে।